দেশে চলমান ভয়াবহ গ্যাস সংকট হঠাৎ তৈরি হয়নি, বরং বিগত ফ্যাসিস্ট শাসনামলের আমদানি নির্ভর নীতির ফসল এটি। এমনটি মনে করেন জ্বালানি বিশেষজ্ঞ ও বিশ্লেষকরা। তারা বলছেন, মিয়ানমারের সাথে গভীর সমুদ্রসীমা চূড়ান্ত হওয়ার পর সেদেশের কর্তৃপক্ষ কূপ খনন করে গ্যাস উত্তোলন করছে, আর বাংলাদেশ অনুসন্ধানই শুরু করেনি। এছাড়া বেসরকারি খাতের সব শিল্পে ও বিদ্যুৎ উৎপাদনেও প্রাকৃতিক গ্যাসের যথেচ্ছ ব্যবহার সংকটকে আরও তীব্রতর করেছে। আরও জানাচ্ছেন নিয়ামুল আজিজ সাদিক। মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের গভীর সমুদ্রসীমার হিস্সা বুঝে পাওয়া গেছে 1 যুগ হলো। তারপর বসে থাকেনি মিয়ানমার। কিন্তু বিদেশে অর্থ পাচারের জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার দেশের জ্বালানি রেখেছে আমদানি নির্ভর করে, যার কারণে গভীর সমুদ্রে কোথায় গ্যাস আছে, কিভাবে উত্তোলন করা যাবে সেই পরীক্ষাই শুরু করেনি হাসিনা সরকার। আমদানিতে জিম্মি করে রেখে গেছে স্বৈরাচার, যার খেসারত দিতে হচ্ছে দেশের জনগণকে। বিগত সরকারের সময় দীর্ঘদিন গ্যাস এক্সপ্লোরেশন বন্ধ ছিল। আবার যে 7টি কূপ থেকে গ্যাস উত্তোলন হয়, বেশিরভাগ ব্যবহৃত হয় রান্নার কাজ, গৃহস্থালিতে। এর পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন, সিএনজি পাম্পে এমন গ্যাসের সরবরাহের কারণে ইতোমধ্যে গ্যাসের মজুদ কমে আসছে বাংলাদেশে। 2017 সালে খাগড়াছড়ি, নোয়াখালী, জামালপুরের 3টি কূপ খননের দায়িত্ব পায় আজারবাইজানের কোম্পানি। পরে তারা সফল হয়নি। গ্যাসপ্রোম, শেভরন সহ বেশ কিছু কোম্পানির সঙ্গে চুক্তি হলেও আশানুরূপ কূপ খননের সফলতার পরিবর্তে ট্যাংরা টিলা সহ বেশ কিছু এলাকায় দুর্ঘটনা ঘটে। আপাতত তাই স্বল্প মেয়াদী সমাধানের দিকে যেতে পরামর্শ বুয়েটের এই শিক্ষকের। গ্যাসটাকে একটা সুষ্ঠু বন্টন করে দেওয়া। হ্যাঁ, সুষ্ঠু বন্টনের মানে হচ্ছে যে কোনো সেক্টর যেন অতিরিক্ত ক্ষতিগ্রস্ত না হয়, সাফার যেন না হয়। ডিপ সি অফশোরে যেটা আমরা বিডিং করেছি, সেই বিডিংয়ে যেন ইয়েটা আসে, বিডাররা আসে এবং কাজ যেন আরম্ভ হয়। হ্যাঁ, এটার দিকে নজর রাখতে হবে এবং ওইটা আমাদের সবচেয়ে বড় ভরসা। পাওয়ার সেলের সাবেক মহাপরিচালক বলেন, সমুদ্রে কূপ খনন সহ দেশীয় সংস্থা বাপেক্সকে শক্তিশালী করেনি হাসিনা সরকার। এমনকি অদৃশ্য চাপে আমদানি নির্ভর পরিকল্পনা ছিল পুরো সময়। গ্যাস উঠানোর জন্য সারা দুনিয়া পাগল। চীনকে তো বলাই হয় নাই, চীনকে বলা হয় নাই। এদিকে সিঙ্গাপুরের একটা পার্টি আসছিল, হংকংয়ের একটা আসছিল, সাউথ কোরিয়ার আসছিল, আর আমেরিকান আসছিল, আর ইন্ডিয়ান আসছিল। এই তো এইবারের টার্মে এই মন্ত্রীর সঙ্গে আমি চাকরি করছি একত্রে। একদম প্ল্যান নাই, টোটালি প্ল্যান নাই এবং চিন্তাও নাই। চিন্তা থাকলে একটা মন্ত্রী তো কথা বলতো, তাহলে আমরা তো তার স্টেটমেন্ট দেখি না। কোনো চিন্তা নেই। সে যে ডিপ সিতে একটা গ্যাস আছে এটাও জানে কিনা, আই হ্যাভ এ ডাউট। সমুদ্র ব্লকে গ্যাস উৎপাদন ব্যয়বহুল হলেও দীর্ঘমেয়াদী সুফল দেবে বলে মনে করেন তিনি। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে অস্ট্রেলিয়াকে তুলোধুনো করেছে সে দেশের গণমাধ্যম। প্রশংসা পাচ্ছে বাংলাদেশের দাপুটে জয়। অস্ট্রেলিয়ান নিউজ সাইট.com শিরোনামে বলছে, 9 উইকেটের জয়ে অস্ট্রেলিয়ার চরম অপমান। ডারউইনে অস্ট্রেলিয়াকে গুড়িয়ে টেস্টের ইতিহাসের নতুন অধ্যায় রচনা করল বাংলাদেশ। বিবিসি শিরোনাম করেছে, স্মিথের জীবনদান সত্ত্বেও বাংলাদেশ অস্ট্রেলিয়ার উপর আধিপত্য বিস্তার করেছে। বিশাল টেস্ট জয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ, অপমানে জর্জরিত অস্ট্রেলিয়া, এমন প্রতিবেদন করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। ফ্রান্স নিউজ 24 শিরোনাম করেছে, অস্ট্রেলিয়া প্রথম টেস্ট জয়ে ইতিহাস গড়ল অপ্রতিরোধ্য বাংলাদেশ। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে 23 বছর ধরে টেস্ট থেকে বঞ্চিত থাকার পর ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক ম্যাচ জিতল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ম্যাচ জয়ের পরপরই ক্রিকেটারের সঙ্গে ভিডিও কলে কথা বলেন তিনি। পুরো দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। ঠিক আছে, আসেন আপনারা সবাই সুস্থভাবে আসেন। বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে আপনাদেরকে ওয়েলকাম করার জন্য। আপনাদেরকে ওয়েলকাম করার জন্য। সবার শরীর ভালো আছে তো? সবাই ইন গুড হেলথ? একটু হবে, হ্যাঁ স্বাভাবিক। গরম কেমন ওখানে? বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতের আদালত। ভারতীয় কর্মকর্তাদের বরাতে
দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য জানিয়েছে। তবে এ নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে নিবিড় আলোচনা চলছে এবং বিষয়টি সমাধানে দুই দেশ পথ খুঁজছে বলে জানিয়েছে পত্রিকাটি। ওই কর্মকর্তা বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত রাজনৈতিক বা কূটনৈতিকভাবে নেওয়া হবে না। বিষয়টি শেষ পর্যন্ত বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়েই নিষ্পত্তি হবে। এক্ষেত্রে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভারতের আইনেও অপরাধ হিসেবে গণ্য হয় কিনা তা যাচাই করা হবে। প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ এরই মধ্যে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। এর সঙ্গে 2013 সালে ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় আইনি নথিপত্র পাঠানো হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রত্যর্পণের বিষয়টি প্রচলিত নিয়ম অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের অনুকূল পরিবেশ এখনও তৈরি হয়নি জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম জানিয়েছেন, এ ব্যাপারে ভারতকে বলা হয়েছে ভারতে আশ্রিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ, হাদি হত্যায় জড়িতদের সহ পলাতক আসামিদের প্রত্যর্পণের অনুকূল পরিবেশ তৈরির জন্য অপেক্ষায় আছে বাংলাদেশ। We are of the view that a propitious environment needs to be created for this visit. To this end, we have requested the Indian authorities to expeditiously act on our request to extradite Sheikh Hasina and other fugitive criminals, and to hand over Bangladesh the accused killers of Shahid Sharif Usman Hadi in compliance with our bilateral extradition treaty. We are awaiting their response. 23তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি জোট মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রোববার নির্বাচন ভবনে নির্বাচনী কর্তা ও সিএসি এম নাসিরুদ্দিন আজ এই ঘোষণা দেন। সংবিধানের 70 অনুচ্ছেদের ফ্লোর ক্রসিংয়ের বিষয়টি সংশোধন হলে 11 দলীয় ঐক্যের প্রার্থী জয় পেতেন বলে দাবি করেন জামায়াত জোটের নেতারা। আর বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র জানান, রাষ্ট্রপতি নির্বাচনের পর পরবর্তী অধিবেশনে 70 অনুচ্ছেদ নিয়ে সংসদে আলোচনা হতে পারে। আগামী 20 আগস্ট 23তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে 18 আগস্ট বিকেল 4টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। নির্বাচন কমিশন সচিব বলেন, বিএনপি ও 11 দলীয় ঐক্যের প্রার্থীর মনোনয়নের সবকিছু সঠিক পাওয়া গেছে। এবং আগামী 18 তারিখ হচ্ছে আপনার মনোনয়নপত্র প্রত্যাহারের দিন, এবং 20 তারিখ, আগামী 20 তারিখ বিকাল 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত নির্বাচন। গ্যাস সংকটে ছোট বড় অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। কমে গেছে নিত্যপণ্য, ওষুধ, ইস্পাত সহ গ্যাস নির্ভর কারখানার উৎপাদন। সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও কমেনি যানবাহনের দীর্ঘ সারি। সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। নারায়ণগঞ্জের বিল্লাল হোসেন রবিনকে সাথে নিয়ে আপেল শাহরিয়ারের রিপোর্ট। দেশে টানা প্রায় 1 মাস ধরে গ্যাসের সরবরাহ সংকটে মারাত্মক প্রভাব পড়েছে শিল্প কারখানার উৎপাদনের উপর। গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় ছোট বড় কারখানার মালিকরা বিকল্প ব্যবস্থা না থাকায় বন্ধ রেখেছেন উৎপাদন। গ্যাসের সরবরাহ বাড়ার অপেক্ষায় দিন গুনছেন মালিক শ্রমিকরা। এখন যে অবস্থা হয়েছে, ফ্যাক্টরি বন্ধর ভাব হয়ে গেছে। এখন 4 ঘন্টা আমাদের ফ্যাক্টরি চলে, 4 ঘন্টায় উৎপাদন হয়, যা এ দেওয়া মালিক কোনো পক্ষে সম্ভব না ফ্যাক্টরি চালায় রাখা। গ্যাসের প্রেশার খুবই কম, যা নাকি সারাদিনে আমরা আগে প্রোডাকশন করতাম, যা তার 3 ভাগের 2 ভাগ নেমে আসছে। তো এই ক্ষেত্রে আমাদের ফ্যাক্টরি চালানো অনেক কষ্ট হচ্ছে। উৎপাদন স্বাভাবিক রাখতে কারখানায় গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। 38-40 বছরের গার্মেন্টসের ইতিহাসে এত বড় সংকট গ্যাসের আমরা কখনোই ফেস করি নাই। মাননীয় মন্ত্রী মহোদয় এর আগে বললেন গত মাসের শেষ দিকে যে 10 তারিখ নাগাদ, অর্থাৎ এই অগাস্টের 10 তারিখ নাগাদ সংকটটা সমাধান হয়ে যাবে। কিন্তু মানে দুর্ভাগ্যজনক হলো ওই 10 তারিখ থেকে একেবারেই নাই হয়ে গেছে গ্যাস। এদিকে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় বহু সিএনজি ফিলিং স্টেশন গ্যাস সংকটে সাময়িক বন্ধ রাখা হয়েছে। যে গুটি কয়েক স্টেশনে গ্যাস পাওয়া যাচ্ছে সেগুলোতে যানবাহনের লম্বা লাইন দেখা যায়। পরিবর্তন আগের চেয়ে কিছু একটু কমছে, ঠিক আছে। আগে যেরকম সিরিয়াল আসলো, সময় লাগতো, এখনো লাগে একটু কম আগের চেয়ে। গ্যাস সমস্যার সমাধান না হলে আসলে আমাদের জন্য খুবই দুর্ভোগের বিষয়। বলতে গেলে ধরেন আমাদের বেশিরভাগই উবারের গাড়ি এই সিএনজি করা,
কারণ অনেকে এখন অ্যাপসে এত পরিমাণে কল, কিন্তু আমরা টিপ মারতে পারছি না গ্যাসের কারণে। সরকারের কাছে আমাদের একটাই দাবি, যাতে এই গ্যাসের সংকটটা যাতে আপনার দূর করে দেয়, আমরা যাতে স্বস্তিরভাবে আগের মতো যাতে আমরা গ্যাস নিয়ে সুন্দরভাবে গাড়ি গুড়ি চালাইতে পারি। বাসা বাড়িতেও জ্বলছে না চুলা, রান্নাসহ নিত্য প্রয়োজনীয় কাজে সমস্যায় পড়ছেন মানুষ। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। আগামী 6 মাসের মধ্যে গ্যাস সমস্যার সমাধান সম্ভব নয় জানিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ন্যূনতম 2 বছর লাগবে গ্যাস এবং বিদ্যুতের সমস্যা সমাধানে। এই সময়ের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে বলে আশা করেন অর্থমন্ত্রী। Unfortunately on the power and gas, nothing can be. জ্বালানির সমস্যা বিগত সরকারের রেখে যাওয়া সমস্যা। এই সমস্যা 6 মাসের সমাধান করা সম্ভব নয়। এটি সমাধান করতে কমপক্ষে 2 বছর সময় প্রয়োজন। So we are struggling with the issue of power and gas. 20 কোটি মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কেউ যাতে বিএনপির রাজনীতির ধারায় ব্যাঘাত ঘটাতে না পারে। তিনি বলেন, দেশ অনেক রটনাকারী রয়েছে, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। 71-এ যারা বিরোধিতা করেছে তাদের অতীত বিবেচনা করে চোখে চোখ রাখতে হবে। বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। কিশোরগঞ্জে মৎস্যপক্ষ এবং ফ্যামিলি কার্ড উদ্বোধন সহ বেশ কিছু কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। রিপন মৃধার ক্যামেরায় জানাচ্ছেন হাসান মাহমুদ। সড়কপথে প্রধানমন্ত্রী তারেক রহমান যখন কিশোরগঞ্জের পথে, তখন শ্রাবণের বৃষ্টি উপেক্ষা করে মানুষের অভিনন্দনের বার্তা রাস্তার দুধারে উপচে পড়ে। ব্রহ্মপুত্র পাড়ের জনপদ কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড কর্মসূচি, ইমাম মুয়াজ্জিন, পুরোহিতদের ভাতা কার্যক্রমের উদ্বোধন করে শারীরিক প্রতিবন্ধীদের হাতে প্রধানমন্ত্রী তারেক রহমান তুলে দেন নিয়োগপত্র। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সরকার এদেশকে একটি কল্যাণ রাষ্ট্র বানাতে চায়। যারা এসব কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করছে তাদের থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। 20 কোটি মানুষকে আজকে সচেতন থাকতে হবে, 20 কোটি মানুষকে আজকে সতর্ক থাকতে হবে, যাতে এই যে বিএনপির যে রাজনীতি আপনাদের সামনে বললাম, এই রাজনীতিতে যাতে কেউ ব্যাঘাত ঘটাতে না পারে। দেশে অনেক বিভ্রান্তকারী আছে, অনেক রটনাকারী আছে, এদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। দেখতে হবে এরা অতীতে কি করেছে, সেই অতীত বিবেচনা করে তাদেরকে আমাদেরকে চোখে চোখে রাখতে হবে। সেই অতীত বিবেচনা করেই আমরা ভবিষ্যতে তারা কি করছে সেদিকে আমাদেরকে নজর রাখতে হবে। এর আগে পাকুন্দিয়া উপজেলায় পৌঁছে ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। মৎস্য চাষীদের মাঝে বিতরণ করেন মাছের পোনা। সবার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, নারী শিক্ষাকে অনার্স পর্যন্ত অবৈতনিক করা, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও ব্যাগ দেয়া সহ বিভিন্ন কর্মসূচি নিয়েছে তার সরকার। বিদ্যুৎ গ্যাস সংকটের জন্য বিগত সরকারের পরিকল্পনাকে দোষারোপ করেন তারেক রহমান। আপনাদের দল, আপনাদের সরকার দেশের মানুষের সামনে জাতীয় সংসদের মধ্যে উপস্থাপন করবে কিভাবে আমরা ইনশাআল্লাহ আগামী 10 বছর এই দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান করব। বিদ্যুতের সমস্যা নিয়ে এই যখন সমস্যা, এই যখন সংকট, যে কোনো সংকট যদি মোকাবেলা করতে হয় ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে। যে কোনো সংকট যদি মোকাবেলা করতে হয় ঠান্ডা মাথায় পরিকল্পনা গ্রহণ করে ধীরে ধীরে সংকটের মোকাবেলা করতে হবে। কিন্তু আমরা দেখছি এই সংকটের সুযোগ নিয়ে কিছু সংখ্যক ব্যক্তি রাস্তায়, রাজপথে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। এদিন কটিয়াদি কার ফ্যাচারি পরিদর্শন করে মাছের পোনা অবমুক্ত করেন আরেকবার। পরে আচমিতা জর্জ ইনস্টিটিউট মাঠে জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় সরকার প্রধান বিজয়ীদের হাতে তুলে দেন জাতীয় মৎস্য পদক। এছাড়া কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠের কাজ পরিদর্শন করে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার 180 দিন অতিক্রম করছে। কতটা লক্ষ্য অর্জিত হয়েছে এ নিয়ে চলছে নানা মহলে নানা বিচার বিশ্লেষণ। তবে তারেক রহমান বললেন, কোনো অপতথ্য কিংবা মিথ্যা তথ্য দিয়ে সরকারকে বিপাকে ফেলা নয়। তার সরকার চায় জনকল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে, তাই সবাইকে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, কিশোরগঞ্জ।
ফ্যাসিবাদীরা আদালতেও স্বৈরাচারী কায়দায় প্রভাব বিস্তার করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, বিএনপি সরকারের একমাত্র লক্ষ্য দেশে আইনের শাসন ফিরিয়ে আনা। বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দোয়া মাহফিলে এসে এসব কথা বলেন রিজভী। তিনি বলেন, কথা ও কাজের মিল রেখে রাজনীতিতে নিজের অবস্থান প্রমাণ করেছেন বেগম খালেদা জিয়া। নারীর ক্ষমতায়নেও তার পদক্ষেপ ছিল তুলনাহীন। রিজভী আরও বলেন, খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করলে দুর্নীতির আশ্রয় নেওয়ার সুযোগ থাকবে না। আমরা যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারি তাহলেই বেগম জিয়াকে শ্রদ্ধা জানানো হবে। আমরা যদি কথা বলার স্বাধীনতা, আমাদের কণ্ঠকে, আমাদের মত যাই হোক না কেন, ভিন্ন মত থাকতে পারে, কিন্তু সব মত একটি জায়গায় একটি দেশে তারা কথা বলবে। কেউ গুমের ভয় করবে না, কেউ গুপ্ত হত্যার ভয় করবে না, কেউ রাষ্ট্রীয় কোনো হত্যার ভয় করবে না। এই ধরনের একটি নির্ভয় গণতান্ত্রিক সমাজ গড়ার যে যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলেই বেগম খালেদা জিয়াকে আমরা শ্রদ্ধা জানাতে পারবো, কারণ তিনি এই কাজগুলোই করতে চেয়েছেন।